আমাকে যে প্রায় 30 বছর সেনাবাহিনী যেভাবে গড়ে তুললো, আমি যে সেনাবাহিনীর জন্য অনেক কিছু করতে পারতাম, এটা থেকে সেনাবাহিনী বঞ্চিত হলো। এটা থেকে সেনাবাহিনী বঞ্চিত। আমি সেনাবাহিনীর জন্য আমার অনেক স্বপ্ন ছিল সেনাবাহিনী নিয়ে। এই সেনাবাহিনী তো আমি আমার মানে আমার শিরা উপশিরা অনুপুরম লোমপুর রক্তবিন্দু সৈনিক। আমি এখনও সেনাবাহিনী অন্তরে ধারণ করি, এখনও জেনারেলদেরকে বলি এটা এইভাবে করো, এটা এইভাবে করো, পরামর্শ দিই মাঝে মাঝে। তো আলহামদুলিল্লাহ, এখন বর্তমান সেনাপ্রধান সহ অধিকাংশ জেনারেলি আমার ছাত্র। তো সেই হিসাবে আমি তাদের পরামর্শ দেওয়ার অধিকার রাখি। এবং আমি সেনাবাহিনী আমার সেনাবাহিনী, এটা কারো বাবার সম্পদ নয়, কারো বাবার সম্পত্তি নয়। হ্যাঁ, এটা আমি আমার নিজের সম্পত্তি, আমার বিল্ডিং, আমার বাড়ি, আমার সন্তান যেমন মনে করি, সেনাবাহিনী আমার সন্তানের মধ্যে মনে করি। সুতরাং আমি যেটা সেনাবাহিনীর কল্যাণের জন্য আগেও বলেছি, এখনও বলবো। রসুল বলেছেন অন্যায় কাজে আনুগত্য নাই, তার মানে এটা রসুলের আদেশ। আল্লাহ বলেছে রসুলের আদেশ মানো। আল্লাহ বলছেন রসুলের নাফরমানি মানে আমার নাফরমানি। তার মানে যারা অন্যায় কাজে আনুগত্য করেছে তারা আল্লাহ এবং রসুল দুজনকে অমান্য করেছে। কারণ তাদের আখিরাতের ভয় নাই। তারা দুনিয়াতে যেটা পেয়েছে আরও কত পেতে চায়, পদ পদবি পদোন্নতির জন্য, অর্থের জন্য তারা এগুলি করেছে। এটা খুব দুঃখজনক কথা। আমি সেনাপ্রধান হলে আমার আন্ডারে কোনো অফিসারকে বা কোনো সৈনিককে অন্যায়ভাবে আমি চাকরি ছেড়ে দেবো। আমার সেনাপ্রধান হওয়া বা সেনাবাহিনী চাকরি করা আমার জন্য ফরজ না, কিন্তু আল্লাহর হুকুম মানা আমার জন্য ফরজ। এই চেতনাটা আমাদের দেশে নাই, ঢালাওভাবেই নাই। তো আমি মনে করি এটা দায় দায়িত্ব সমস্ত সেনাপ্রধানদেরকে নিতেই হবে, অনেক জেনারেলকেও নিতে হবে। কারণ যে সমস্ত জেনারেলের অধীনের অফিসার প্রমোশন দেওয়া হয়নি অন্যায়ভাবে, উনি কেন পদত্যাগ করেননি? না, আমার অফিসারকে এটা তো তাকে অন্যায়ভাবে রাজনীতির কারণে হতে পারে না, সে তার অর্জন, এটা সে ফার্স্ট হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, এই তার মেধা, এই তার যোগ্যতা, তাকে কেন প্রমোশন দেওয়া হবে না? তার বাবাকে তো আমরা যাচাই করছি না, তো চাকরি থেকে তাকে বেরি করে দেওয়া উচিত, তার প্রমোশন দেওয়া হবে না কেন? এ ধরনের কথাবার্তা যদি প্রথম থেকে সবার নৈতিক বলটা থাকতো, তাহলে আজকে এত দর আর করার সাহস পেত না। তো ওরা একটা বেপরোয়াভাবে করেছে এই 15-16 বছর, এবং সেই হিসাবে সংখ্যাটা অনেক বেশি হয়েছে। এবং এটা তো মুক্তির তাদের পলায়নের পর থেকেই এই আন্দোলনটা চলছে। প্রথমে 3 বাহিনী থেকে 3টা কমিটি করে একটা সুপারিশ পাঠানো হয়েছিল আলাদা আলাদাভাবে অন্তর্বর্তী সরকারের সময়। এরপরে অন্তর্বর্তী সরকার প্রধান উনি নিজে আলাদা একটা কমিটি করে উনি একটা 600-এর উপরে সম্ভবত ব্যক্তির নাম নিয়ে লিস্ট করে উনি উনি একটা সুপারিশ করেছিলেন। তো ওটা করেছিলেন, গেজেট প্রকাশ হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় 5ই ফেব্রুয়ারি, নির্বাচনের 1 সপ্তাহ আগে। ওই সময় তো স্বাভাবিকভাবেই নির্বাচনটা সবার কাছে টপ প্রায়োরিটি ছিল। ওটা ওই সময় বের করা যায়নি আর কি, যে কারণেই হোক না কেন, আমার জানা নাই কী কারণ, বাট যাই হোক ওই সময় ওটা বের করা যায়নি। এই সরকার আসার পরে আবার নতুন করে একটা বোর্ড করেছে, কমিটি করেছে, এবং এই কমিটি ওই 3 বাহিনী প্রধানদের যে 3টা সুপারিশ আর এই আপনার অন্তর্বর্তী সরকারের যে এই সবগুলি সমন্বয় করে এটা বের করেছে। এটা নজিরবিহীন, কারণ এই ধরনের নজিরবিহীন ঘটনা এর আগে যারাই 5 বছরে ছিল এত ব্যাপক হারে করেনি, এবং এটা একেবারে এত ন্যাক্কারজনকভাবে করেনি। আগে যেটা করেছে সেটা বিএনপি যখন এসেছিল, তারাও আওয়ামীপন্থী কিছু অফিসারকে অকালীন অবসর দিয়েছে। আবার আওয়ামী লীগ এসছে, বিএনপিপন্থী বা জামাতপন্থী অকালীন অবসর, এরকম একেবারে গণহারে বরখাস্ত করা, জেল দেওয়া। তাপস তাপসের অফিসে এসি বার্স্ট হয়েছে, এটা নিয়ে যারা বিডিআর বিদ্রোহের সময় একটু উচ্চবাচ্য করেছিল, কয়েকজন অফিসার, 5জনকে তাপস হত্যা মামলায় জড়িয়ে 5 বছর জেল খেটেছে তারা। আর্মি অফিসার 5 বছর জেল খেটেছে। আপনার কর্নেল হাসিনুর রহমান যে এখন ব্রিগেডিয়ার হয়েছে, এই হাসিনুর রহমানকে ইউনিফর্ম পরা অবস্থা অপহরণ করে আটকে রাখা হয়েছিল। তো এগুলি যারা করেছে, তো এটা দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। তবে যেটা আমি সবসময় বলি, এটার জন্য সেনাবাহিনী দায়ী নয়। কারণ এই সমস্ত অপরাধী 25 জনের বিরুদ্ধে যে ওয়ারেন্ট বেরিয়েছে, এই 25 জনের ওয়ারেন্ট কিন্তু একটা সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো অপরাধের জন্য না। এইগুলি তারা ডিজিএফআই, এনএসআই, র্যাব, এনটিএমসি এই সমস্ত জায়গায় গিয়ে তারা অপকর্ম করেছে। তারা তখন ডিজিএফআই আপনি জানেন সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এনএসআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, র্যাব হলো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তো ওই সমস্ত জায়গায় তারা এগুলি করেছে, কিন্তু তারা বাহিনী প্রধানদের নিয়ন্ত্রণে তখন থাকে না, এবং বাহিনী প্রধানরা কিছু করতে চাইলেও কঠিন হয়ে যায়, কারণ সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে আর স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণে। তো এই জন্য এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি তো জানি যে আমার ছোটো ভাইয়ের বন্ধু বেসামরিক প্রশ্ন
একটা পদোন্নতি পেয়ে ফুল পেনশন মানে ফুল বেনিফিট পেয়ে আরও 1 বছর সচিব হিসাবে চাকরি করে অবসরে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে গেছে। তো ওটা নিয়ে কিন্তু ওরা আরও অনেক বেশি হয়েছে, 700 সামথিং, আমার যদি ভুল না হয়। তো সেই হিসাবে আমাদের এটা তো আরও অনেকে বাকি আছে। আমি আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি। মনে করেন আমাকে সেনাবাহিনী পোস্টিং করেছে ডিজিএফআইতে, দেখি আমার ইচ্ছা করে পোস্টিং হয়েছি, তা কি আমার অপরাধ? 1/11-এর সময় আমি ডিজিএফআইতে ছিলাম, কিন্তু আমি কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম না, আমাকে কেন মানে বরখাস্ত করা হয়েছে? তো এগুলো কিছু আমি প্রধানমন্ত্রীর কাছে একটা খোলা চিঠি দিচ্ছি, আজকে হয়তো দিব আশা করি। 150 জনকে দিয়েছি, এটার জন্য আমি ওনাকে শুক্রিয়া আদায় করেছি, ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি, ফেসবুকে দিয়েছি, প্রেস কনফারেন্স বলেছি। কিন্তু আরও এমন অনেক বঞ্চিত, শুধু অফিসার না, বিভিন্ন পদবীর সৈনিকও আছে। এইটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা শুধু অফিসারকে দিয়ে যদি মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, না, আমাদের অনেক সৈনিক আছে, আমি জানি, আমার সাথে আসে, আমার আন্ডারে চাকরি করেছে, বা আমার আন্ডারে চাকরি না করলেও সে এসছে আমার কাছে, তার কাগজপত্র দেখেছি আমি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা জেনুইন। তো এই ধরনের আমার অনেক বিভিন্ন পদবীর আছে। আমি মনে করি এই এই প্রক্রিয়া চলতে থাকা উচিত, চলমান থাকা উচিত। আবার একটা কমিটি করে বাকিদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে, টেলিভিশন বিজ্ঞপ্তি, যারা মনে করেন যে বিগত সরকার সময় বঞ্চিত হয়েছিলেন, বৈষম্যের শিকার হয়েছেন, দরখাস্ত করেন। দরখাস্ত নিয়ে 2 বছর লাগুক, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সুষ্ঠুভাবে একটা প্রক্রিয়ার মধ্যে তদন্ত করে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে যত মানুষ বঞ্চিত হয়েছে সবারকে কিছু দেওয়া উচিত। আর যেটা দিয়েছে, আমার এই 70,000 ঘন্টা প্রায় ফিরিয়ে দিতে পারবে আমাকে? পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়ে আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? আমার মায়ের চোখের পানি, আমার স্ত্রী সন্তানদের চোখের পানি ফিরিয়ে দিতে পারবে? আমার ছোট মেয়ে তখন 3.5 বছর, আমার ছোট ছেলে 15-2 বছর, এরা বাবা ছাড়া বড় হয়েছে, এই কষ্ট ফিরিয়ে দিতে পারবে? তো আর সেনাবাহিনীতে আল্লাহ সাক্ষী, সেনাবাহিনী সবাই জানে আমি কি ছিলাম, আমার কোথায় অবস্থান ছিল, এবং আমি কত দূর যাওয়ার কথা। এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল যে রাজনৈতিক হস্তক্ষেপ না করলে আল্লাহর রহমত, যেটা যে আমার যে ক্যারিয়ার প্রোফাইল, তাদের সেনাপ্রধান হওয়ার পথে কোনো বাধা ছিল না। আল্লাহ তকদির রাখেন, আমার এটা কোনো আফসোস নাই, বলছি আর কি। সুতরাং আমার এই র্যাঙ্ক নিয়ে অনেকে মনে করছে যে আমাকে দয়া করেছে, বরং আমাকে যে প্রায় 30 বছর সেনাবাহিনী যেভাবে গড়ে তুললো, আমি যে সেনাবাহিনীর জন্য অনেক কিছু করতে পারতাম, এটা থেকে সেনাবাহিনী বঞ্চিত হলো, এটা থেকে সেনাবাহিনী বঞ্চিত। আমি সেনাবাহিনীর জন্য আমার অনেক স্বপ্ন ছিল সেনাবাহিনী নিয়ে। এই সেনাবাহিনী তো আমি আমার শিরা উপশিরা অনুপুরম লোমপুর রক্তবিন্দু সৈনিক। আমি এখনও সেনাবাহিনী অন্তরে ধারণ করি, এখনও জেনারেলদেরকে বলি এটা এইভাবে করো, এটা এইভাবে করো, পরামর্শ দিই মাঝে মাঝে। তো আলহামদুলিল্লাহ, এখন বর্তমান সেনাপ্রধান সহ অধিকাংশ জেনারেলি আমার ছাত্র। তো সেই হিসাবে আমি তাদের পরামর্শ দেওয়ার অধিকার রাখি, এবং আমি সেনাবাহিনী, আমার সেনাবাহিনী এটা কারো বাবার সম্পদ নয়, কারো বাবার সম্পত্তি নয়। হ্যাঁ, এটা আমি আমার নিজের সম্পত্তি, আমার বিল্ডিং, আমার বাড়ি, আমার সন্তান যেমন মনে করি, সেনাবাহিনী আমার সন্তানের মধ্যে মনে করি। সুতরাং আমি যেটা সেনাবাহিনীর কল্যাণের জন্য আগেও বলেছি, এখনও বলবো। আর এই কম্পেনসেশন, ক্ষতিপূরণ যেটা হয়েছে, নদীর বিন হলেও এটা আরও আগে হওয়া উচিত ছিল। নদীর বিন হয়েছে এই কারণে যে আগে হয়েছে, আপনার যাদেরকে অকালীন অবসর দিয়েছিল, মনে করেন বিএনপি লাস্ট টাইম যাদেরকে অকালীন অবসর দিয়েছিল, আমি পর্যন্ত মনে করে, আওয়ামী লীগ এসে তাদেরকে সবাইকে একটা করে র্যাঙ্ক দিয়ে দিয়েছে, বাট তখন তো সংখ্যায় কম ছিল, সুতরাং ওটার উপর প্রচার হয়নি। আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো যে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছে, মেজর জেনারেল র্যাঙ্ক অন প্রমোশন, মানে গভর্নমেন্ট চেঞ্জের পরে মেজর জেনারেল দিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল ছিল কর্নেল করেছে, মেজর ছিল লেফটেন্যান্ট কর্নেল করেছে, এরকম অনেক আছে। তো এত বেশি সংখ্যা কখনো ছিল না, এবং এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এদের সময় এটা বিশাল সংখ্যা হয়ে গেছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। আরও অনেক বঞ্চিত আছে, আমি নিশ্চিতভাবেই জানি। সরকারের মানে দায়িত্বপূর্ণ সামরিক বাহিনীর দায়িত্বপূর্ণ পদে ছিল, বলা হয়েছে সরকারের পক্ষে এই কথাটা বলো, যেটা মিথ্যা কথা, উনি ওটা বলেননি, উনি যেটা সত্য সেটাই বলেছেন, এই কারণে বের করে দেওয়া হয়েছে। অনেক মেধাবী সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখে, আমি জানি, আমার ইউনিট অফিসার। তো এরকম অনেকেই আছে, তাদেরটা বিবেচনা করা উচিত, এবং যারা যারা বঞ্চিত সবাইকে যথাযথ প্রাপ্য। আমাকে 1 কোটি টাকা দিয়েছে, 1 কোটি টাকা দিয়ে আপনি কী দিবেন আমাকে, আমাকে বলেন। 1 কোটি টাকা দিয়ে আমার কি, 1 কোটি টাকা, হ্যাঁ ঠিক আছে, আমি স্বাচ্ছন্দ্যে হয়তো থাকবো, কিন্তু আমার মায়ের কষ্ট, আমার মায়ের ইন্তেকাল, আমাকে ছাড়া একটা
ছেলে দাস দাফন করতে আসতে পারেনি, আমার স্ত্রী সন্তান, আমার স্ত্রী গয়না বিক্রি করে সংসার চালিয়েছে, আমার আত্মীয় স্বজনদের কষ্ট, বুক ফাটা কান্না, আমার এই 70,000 ঘন্টার কষ্ট, এগুলো কোনটার ভর্তুকি হবে, কোনটার কম্পেনসেশন হবে আমাকে বলেন। এগুলো নিয়ে যারা কথা বলে তারা তো মানসিক রোগী। তো এগুলো নিয়ে কথা বলার কিছু নয়। আমি মনে করি এটা, আমি সাধুবাদ জানাই সরকারকে, তবে এইটা যেন এখানে শেষ না হয়ে যায়, আরও অনেক বঞ্চিত আছে, এইটাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে।